লাল শাড়িতে প্রেয়সী পর্ব সংখ্যা 61। লেখনীতে ফাতেমা ফারিয়াল। মীর হাউজে উৎসবের ঢেউ লেগেছে। হাসি ঠাট্টা কোলাহল সব মিলিয়ে অনেক দিন পর বাড়িটা আবারও প্রাণ ফিরে পেয়েছে। কারণ একটাই, আহাদ আর রিদিতা সহ সবাই আজ ইন্ডিয়া থেকে ফিরে এসেছে। ওদের আসলেও আরও 7 দিন থাকার কথা ছিল, কিন্তু রিদিতার শরীরটার কথা ভেবে আহাদ এক মুহূর্ত দেরি না করতেই ফিরে এসেছে দেশে। সে দেরি করতে রাজি নয়, একদিনও নয়। সে রিদিতাকে নিয়ে সামান্যতম ঝুঁকি নিতে চায়নি। শেষমেশ সবার ইচ্ছে অনিচ্ছের উঠতে গিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে। নীলা আর শাহিনও তাদের সাথে মীর হাউজে উঠেছে। আর রিদিতার খবর পেয়ে তার আব্বু আম্মু গ্রাম থেকে চলে এসেছে মেয়েকে এক নজর দেখতে। ঈশানী, সুমন, সঙ্গে তানভীর এসেছে। সব মিলিয়ে বাড়িটা গম গম করছে। এর ভেতরে মাঝেই তানভীর কিছুক্ষণ নীলার দিকে চেয়ে রইল, এক ধরনের দীর্ঘশ্বাস লুকানোর চাহনি। তারপর হতভাগার মতো মুখ করে রিদিতার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমার কপালে এত পোড়া কেন রে? আমি যেই মেয়ের সাথেই সেটেল হতে চাই সেই মেয়েরই বিয়ে হয়ে যায়। এই প্রেমহীন নিরামিষ জীবন দিয়ে আমি করবোটা কি? আমার একটু বিষ দে, খায়া মইরা যাই। রিদিতা চাপা তার ছেলের হাসি দিয়ে উত্তর দিল, তোর কপালে মেয়ে কেন, একটা বিষও জুটবে না। তানভীর বুড়ো কচি খুলে বলল, দেখ খোঁচা দিস না, তুই অসুস্থ বলে ভাবিস না পার পেয়ে যাবি। তোর পোলাপাইন দুনিয়া আসলে এক একটা হোগার উপরে দিমো। রিদিতা চোখ মুখ ঘুরিয়ে বলল, আর আহাদ রাজা তোকে ছেড়ে দিবে। তানভীর সামান্য নড়ে চড়ে আহাদের দিকে তাকালো। তাকিয়ে বুঝে গেল আহাদ যেন আগুন ছুড়ে চোখ দিয়ে তাকিয়ে আছে। আর মুখ ফসকে বেরিয়ে এলো, বাপরে, সত্যি সত্যি শুনে ফেললো নাকি? রিদিতা আবারও ফিসফিস করে বলল, আমি বলবো? তুই কি বলেছিস? তানভীর মুখ বাঁকিয়ে বলল, নিজে পারছো না, এখন জামাই নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ, তাই না? রিতা নাকে ডগা ফুলে উঠল। সে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তখনই ফারিদা বেগম এসে মেয়ের পাশে বসলেন। তাতে তানভীর সরে গেল। ফারিদা বেগম মেয়ের কপালে মাতৃত্বের চুমুইটা দিয়ে বললেন, আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া, তিনি আমার দোয়া শুনেছেন। আমি অনেক খুশি হয়েছি মা। তারেক রায়ান সামনে বসে মা মেয়ের দিকে তাকিয়ে রয়েছে। চোখ ছলছল করছে। রিদিতা আব্বুর দিকে তাকিয়ে ঝলক তাকিয়ে প্রশ্ন করলো, আব্বু খুশি হয়নি? ঈশানী পাশে থেকে সঙ্গে সঙ্গে বলে উঠল, খুশি হবে না কেন? তুই জানিস তোর কথা শুনে আব্বু কতক্ষণ কেঁদেছে? আমি প্রথম বিশ্বাস করতে পারিনি। আর মাহিরও তো কি আনন্দ, নাচতে নাচতে বলেছে আমি খালামণির বেবিকে সাথে নিয়ে কানামাছি খেলবো। রিতা হেসে উঠল। এই হাসির মাঝে তার পাশে বসে থাকা আফরোজা শেখ দৃশ্যটা নীরবে দেখলেন। ফরিদা বেগম একটু সংকোচ নিয়ে বললেন, আপা, আসলে আমরা চাই রিদিতা আমাদের সাথে যাই। এই সময় মেয়েরা তো বেশিরভাগই বাবার বাড়িতে থাকে, আপনি যদি একটু অনুমতি দেন। হৃদয় যেন বিদ্যুৎ স্পষ্টে চমকে উঠল। সে দ্রুত হাতের দিকে তাকালো। তার চোখের মনি লালচে হয়ে উঠেছে। সে এখন বিস্ফোরণ ঘটাবে। সে শুকনো ঢোক গিলে নিয়ে বলল, আম্মু, তুমি কি বলছো? আমি এই অবস্থায় ভোলা যাব? ফরিদা বেগম শান্ত স্বরে বললেন, তোমার আব্বু এটাই চায়, আমরা তো সেই উদ্দেশ্যেই আসছি। কিন্তু আম্মু, সে কথা শেষ করার আগে তারেক রায়ান বললেন, তোমার আম্মু ঠিকই বলেছে, তুমি কি যেতে চাও না? রিদিতা উত্তর দেওয়ার আগে আফরোজা শেখ দৃঢ় কণ্ঠে বলল, ভাইজান, আপনারা কি ভাবছেন রিদিতা এখানে অসুখী? তারেক রায়ান উপস্থিত হয়ে গেলেন। ছি ছি, এমন কেন ভাবব? তাহলে ওকে নিয়ে যেতে চাইছেন কেন? আমার ওপর কি আপনার ভরসা নেই? আপনার মেয়েটাকে আমি নিজের মেয়ের চেয়ে কম ভাবি না। তারেক রায়ান চুপ হয়ে গেল। সত্যি তো, এরা তার মেয়ের যত্নে কোনো কমতি রাখেনি। রিতা উঠে গিয়ে বাবার পাশে বসে অনুনয়ের সুরে বলে, আব্বু, আমি জানি তোমরা আমার জন্যই বলছো, আমার কথা ভেবেই বলছো এসব, কিন্তু আমি চাই আমার সন্তানরা তাদের বাবার বাড়িতেই জন্ম নিক। তারেক রায়ান মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ভেতর ভেতর তৃপ্ত হলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠিক আছে মা, তুমি যখন এখানেই থাকতে চাও থাকো, আমরা না হয় মাঝে মধ্যে এসে দেখে যাব। রিদিতা স্বস্তির শ্বাস ফেলল। আহাতের দিকে তাকিয়ে দু চোখ টিপে হাসলো। আহাত তার ভঙ্গি দেখে ঠোঁট কামড়ে হেসে ফেলল। ঠিক তখনই রান্নাঘর থেকে হালিমা বেগম ডাকলেন, রিদিতা, একটু এদিকে আয় তো, শুনে যা। আসছি বলেই উঠতে নিল। হঠাৎ করে মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। চোখ ঝাপসা হয়ে এলো। ইদানিং প্রায় এমন হচ্ছে, সে নিজেকে সামলাতে চাইলো, কিন্তু পা আর শরীর সায় দিল না।
পাশে ছিল আদনান। আহাত কিছু বোঝার আগে সে ঝটপটি রিতাকে ধরে ফেললো। আমজাদ মীর এগিয়ে এসে স্নেহভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? খুব খারাপ লাগছে? রিতা কপাল চেপে ধরে নাসূচক মাথা নাড়ল। এমন সময় আহাত ঈর্ষান্বিত হয়ে চেঁচিয়ে উঠল, রিদি, বাবা! আমজাদ মীরের পরোয়া করলেন না। উদ্বিগ্ন হয়ে আদনানকে বললেন, আদনান দেখতো হঠাৎ কি হলো? আদনান উঠতে নিতে আহাত চেঁচিয়ে উঠল, সিরিয়াস কোকো! মুহূর্তে দুই কুকুর হাজির। আহাত লাল বল ছুড়ে দিয়ে আদনানের দিকে ইশারা করলো। একরকম লেলিয়ে দেওয়া যাকে বলে। আদনান আবার এসব পশু পাখি দেখতেই পালায়। তার ভাষ্য মতে এসবের শরীরে জীবাণু থাকে, তাই সে সবসময় এড়িয়ে থাকে। এখন কুকুর দুটো তার দিকে এগোতে সে ধরফর করে উঠে দৌড় দিল। সিরিয়াস আর কোকো তার পিছু নিল। শুরু হলো এক অদ্ভুত দৌড়ঝাঁপ। সবাই একসাথে হেসে উঠল। শেষমেশ আদনান সেন্টার টেবিলের ওপর উঠে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে ভাবলো, এখানে তার কি দোষ? সে তো শুধু হৃদিতাকে পড়ে যাওয়া থেকে সামলেছে, তবুও সব রাক্ষোভ দুর্ভোগ শেষ পর্যন্ত ঘুরে ফিরে তার উপর কেন আসে? সময় যেন নিঃশব্দে নিজের পথে চলছে। দেখতে দেখতে 5টা মাস কিভাবে পেরিয়ে গেল তা কেউ টের পেল না। শরীরের কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে গেছে, প্রকৃতিতে নেমে এসেছে বসন্তের ছোঁয়া। চারপাশে এখন হাড় কাঁপানো ঠান্ডা নেই, বরং বাতাসে এক ধরনের কোমলতা। বাইরে মৃদু ঝিরঝির হাওয়া বইছে, যা শরীর ছুঁয়ে মন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। বাতাসটা মুক্ত, নির্মল, অথচ আহিয়ার বুকের ভেতর জমে থাকা অস্থিরতা একটু হালকা করতে পারল না। ঘন অন্ধকার আকাশে দু একটা তারা ঝিলমিল করে জ্বলছে। আলো খুব ক্ষীণ, তবুও চোখে পড়ে। বারান্দার রেলিং ভর দিয়ে আহিয়া অনেকক্ষণ ধরে সে আকাশের দিকে তাকিয়ে রইল। চোখে কোনো মুগ্ধতা নেই, বিষময়, দৃষ্টিশূন্য, ভাবনাগুলো এলোমেলো। এই খোলা আকাশে, মুক্ত বাতাসে সবকিছু মিলে তার মনটা শান্ত করতে পারছে না, বরং বুকের ভেতর জমে একরাশ দীর্ঘ চাপা যন্ত্রণা। সেটা কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না। ঠিক তখনই পেছন থেকে হঠাৎ করে কোমরে এক আলিঙ্গনে আবদ্ধ হলো আর তার অস্থির দেহটা। আহিয়া মুহূর্তে বুঝে গেল কে এসেছে। সে কোনো প্রক্রিয়া দেখালো না, শুধু চোখ দুটো বন্ধ করে নিল। কণ্ঠ ভারী হয়ে এলো, ভাষা জড়িয়ে এলো অশ্রুর চাপে। কেন এসেছেন? তার কণ্ঠে ক্লান্তি আর অভিমান মিশালো। আমি তো বলেছি আমার থেকে দূরে থাকবেন, তাহলে কেন বারবার একই ভুল করেন? কেন কাছে আসেন? যাব না আমি আপনার সাথে, আপনি চলে যান। আদনান তার হাতের বাঁধন আরো শক্ত করলো, যেন সে জানে এভাবে না ধরলে আহিয়া আবারও নিজেকে গুটিয়ে দূরে সরে নিয়ে যেতে পারে। কানের কাছে ঝুঁকে ভাঙা নরম স্বরে ফিসফিস করে বলল, আর কত আহি, আর কত শাস্তি দিবি আমাকে? আর কত দূরে দূরে থাকবি আমার কাছ থেকে? তুই কেন বুঝতে চাইছিস না? আমি যা করেছি তা সব তোর ভালোর জন্যই করেছি। এক কথাগুলো আর ধরে রাখতে পারলো না আহিয়া। ডুকরে কান্না বেরিয়ে এলো, নাক টেনে টেনে বলল, আমি কি এখন ভালো আছি না বলুন? আদনান তাকে আলতো করে নিজের দিকে ঘুরিয়ে নিল। দু হাতে হাত মুখ ধরে তাকে নিজের কাছে করে নিয়ে চোখে চোখ রেখে খুব শান্ত স্বরে বলল, সোনাহি, যদি তখন আমি তোর অ্যাবর্শন না করাতাম তাহলে আজ তুই আমার সামনে থাকতি না। আহিয়া ফিসফিস করলো, না থাকলে তো ভালোই হতো। আদনানের কণ্ঠ ভারী হয়ে এলো, আহি, রাগাস না আমাকে। তুই ভালো করেই জানিস তখন তোর শরীরের অবস্থা কি ছিল। বেবি ক্যারি করা তোর জন্য কতটা রিস্কের ছিল। অ্যাক্সিডেন্টালি যা হওয়ার হয়েছিল, কিন্তু তাই বলে যে আমি তোকে হারিয়ে কাউকে এই পৃথিবীতে আনতে চাইছি এটা না। ওই বেবিটা জন্ম নিতে গেলে তুইও থাকতি না, বেবিটাও না। তখন আমার কি হতো একবার ভেবেছিস? আহিয়া সব জানে, সব বোঝে, যুক্তি বাস্তবতা সবই তার জানা, তবুও কেন জানি এ কঠিন নির্মম সত্যটা তার হৃদয় মেনে নিতে চায় না। মাত্র 9 সপ্তাহের একটা ভ্রূণ, তবুও তার জন্য বুকের ভেতর এমন একটা জন্ম নিয়েছে যা সে নিজে ব্যাখ্যা করতে পারে না। অ্যাক্টোপেনিট প্রেগনেন্সির কারণে তাকে জোর করে অপারেশন করানো হয়েছিল। চিকিৎসার দিক থেকে সেটাই ছিল একমাত্র সঠিক সিদ্ধান্ত, কিন্তু হৃদয়ে সেই চিকিৎসা বোঝে? হৃদয় তো শুধু শূন্যতা অনুভব করে। আহিয়া নিজেকে সামলাতে পারল না। সে আদনানের বুকে মাথা ঠেকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। আদনান তাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল, যেন এই আলিঙ্গন সব কষ্টকে আটকে রাখতে চায়। কপালে মাথায় একের পর এক চুমু রেখে ধীরে স্বরে বলে, কেন এমন?
মন খারাপ করছিস শাহিম? কেন কাঁদছিস? এমন তো তুই পুরোপুরি ঠিক আছিস। আমরা আবার ট্রাই করব। আল্লাহ চাইলে একদিন তুই বাবুর আম্মু হবি, আমি আব্বু হব। একবার সমস্যা হয়েছে তো কি হয়েছে, পুরো জীবনটা তো এখনো পড়ে আছে আমাদের সামনে। আহিয়ার চোখ ভেজা, অস্থিরতায় ফিসফিস করে বলল, আপনি ইচ্ছে করেই সব করেছেন, আপনি কখনোই ভেবে চাইছেন না। আদনান জানে এই কথাগুলো বিমান থেকে বলা, তবুও তো প্রতিবাদ করলো না। সব অভিযোগ নীরবে নিজের কাছে তুলে নিল। আহিয়া নিজেকে ছাড়িয়ে নিল, কিন্তু আদনান বাহু তাকে আরো দৃঢ়ভাবে আঁকড়ে ধরল। এই যন্ত্রণার মধ্যেও আমি তোর সাথে আছি, আর দৃঢ়ভাবেও থাকবো। এই শূন্যতা তোকে একার না, আমিও একই শূন্যতার মাঝে। আহাদ সেই কখন থেকে চাদর মুড়ি দিয়ে বসে আছে, পুরোপুরি নয়, এমনভাবে ডেকে রেখেছে যেন প্রয়োজনে ফাঁক ফোকর দিকে তাকানো না যায়। কিন্তু সমস্যা হলো, এই ফাঁক ফোকর দিয়ে হালকা তাকানোর চেষ্টা করলে বিপদ। সাথে সাথে রিতা বমির ভাব শুরু হয়ে যায়, ওয়াক ওয়াক শুরু করে দেয়। আহাদ বুঝতে পারে না তার সাথে কেন এমন হয়। আজ 3 দিন ধরে একই কাণ্ড। রিতা খাবার খাওয়ার সময় আহাদের মুখ দেখলে ওয়াক করে, অথচ এই 7টা মাসে তো এমন কিছুই হয়নি, সব ঠিকঠাকই ছিল। তাহলে হঠাৎ কেন এমন কেন? চাদরের নিচে বসে বিড়বিড় করে উঠল আহাদ, এটা কেমন হরমোনাল সমস্যা আজব, আমার চেহারায় কি এত খারাপ হয়ে গেছে নাকি? এই দৃশ্য দেখে হালিমা বেগম আর ঋতু নিজেদের ধরে রাখতে পারলো না, দুজনে হেসে উঠল। রিতাকে রাতের খাবার খাওয়াতে এসেছিল হালিমা বেগম। এতদিন এই দায়িত্ব আহাদের কাছেই ছিল, কিন্তু এই 3 দিন ধরে রিতা আহাদের সামনে খেতে পারছে না, তাই বাধ্য হয়ে তিনি ওপরে উঠে এসেছেন খাওয়াতে। খাবার শেষ হতে হালিমা বেগম ঋতুর দিকে তাকিয়ে বললেন, ঋতু এগুলো নিয়ে যা, আমি রিদিতাকে ওষুধ দিয়ে আসছি। ঋতু ট্রে নিয়ে বেরিয়ে গেল। হালিমা বেগম নিজ হাতে রিতাকে ওষুধ খাইয়ে দিলেন। তারপর উঠে যেতে যেতে আহাদের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, আমি যাচ্ছি, রিতার খাওয়া শেষ, এবার চাদর সরাতে পারিস। এই বলে তিনি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। আহাদ ধীরে ধীরে মুখ থেকে চাদর সরালো। চোখে একরাশ রাগ, অভিমান আর অসহায়ত্ব মিশিয়ে তাকালো রিতার দিকে। রিতা ঠোঁট ফুলিয়ে একটু অপ্রস্তুত ভঙ্গিতে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আহাদ উঠে তার পাশে এসে বসলো, কণ্ঠে রাগ আর অভিমান একসাথে মিশিয়ে। তাকাবো না তো কি করব? রিত একটু বিরক্ত স্বরে বলে, আমি করছি নাকি? আপনার বাচ্চাই তো এমন করছে। হাত ফোঁস করে একটা দীর্ঘ শ্বাস ছাড়লো। ধীরে ধীরে রিতার ওদরে হাত রাখলো, কণ্ঠে এবার রাগ নেই, শুধু দুশ্চিন্তা। রিদি, আমার খুব চিন্তা হচ্ছে, ওরা এখনই এমন করছে, পৃথিবীতে আসার পর কি করবে? রিতা হালকা করে হেসে ফেললো। আহাদ আরো কিছুক্ষণ ওর পেটে হাত রেখে বসে রইল, কান পেতে বাচ্চাদের নড়াচড় অনুভব করার চেষ্টা করলো। এই অনুভূতিটিতেই সে শান্ত পায়। হঠাৎ রিতা ডাকলো, মন্ত্রীমশাই। তখন আহাদ রিতার কোলে মাথা রেখে শুয়ে আছে, চোখ বন্ধ করে জবাব দিল, হুঁ। আমাকে নিয়ে বেরোবেন? রিতার কণ্ঠে অনুনয়, অনেকদিন বাইরে যায় না, আমার রাতের শহরটা একটু ঘুরে দেখার খুব ইচ্ছা, চলুন না। আহাদ বিদ্যুতের গতিতে উঠে বসলো, কপালে তুলে বলল, মাথা খারাপ? এতদিনে নিয়ে যায়নি আর এখন নিয়ে যাব? নিজের অবস্থা দেখেছো? রিতার সাথে সাথে ঠোঁট চেপে ধরল, স্পষ্ট বোঝা যাচ্ছে সে রেগে গেছে। কিন্তু আহাদের এমন মানুষ যে সব দেখে গেলে গলে যাবে না, কিন্তু মানুষটা সামান্য নিচতলা যেতে চায় না, সে নাকি রাতেশ্বর ঘুরবে, প্রশ্নই আসে না। কিন্তু রিদিতাও তো ছাড়ার পাত্রী নয়, সেও তো জেদ ধরে বসে আছে। ইদানিং সে অদ্ভুত অদ্ভুত বায়না ধরেছে। এই তো সেদিন মাঝরাতে হঠাৎ করে ছাদ যাবে বলে জেদ ধরে বসেছিল। শেষমেশ আহাদ ছাদে নিয়ে যেতে বাধ্য হয়েছিল। অনেকদিন শেষ রাতে পান্তা ভাত খাবে বলে বসলো। উপায় না দেখে আহাদ নিজে ইউটিউব দেখে রান্না করেছিল। ফলাফল খাওয়ার অযোগ্য। পরে হালিমা বেগম উঠে রান্না করে দিয়েছে। আর আজ আবার বাইরে যাওয়ার বায়না। রিতা গাল ফুলে বসে আছে, চোখে একরাশ জেদ। শেষমেশ আহাদকে হার মানাতে বাধ্য করলো তার প্রেয়সী, তার আবদারের কাছে। রাত 1টা নাগাদ তারা বাইরে বের হলো। রাতে নিস্তব্ধতা পুরোপুরি নামেনি, রাস্তাগুলো প্রায় ফাঁকা। মাঝে মধ্যে 2-1টা গাড়ি, মোটরসাইকেল কিংবা দূরে হর্নের ক্ষণশব্দ কানে আসে। স্ট্রিট লাইটে হলুদ আলো পিচ ঢালা রাস্তায় লম্বা ছায়া ফেলে রেখেছে। আহাতের গাড়ি ধীর গতিতে এগোচ্ছে, স্টিয়ারিংয়ে দুহাত শক্ত করে রাখা, চোখ সোজা সামনের রাস্তায়। পাশেই
বসে রিদিতা জানালার কাছে কপাল ঠেকিয়ে বাইরে তাকিয়ে আছে। শহরের আলো আঁধারির ভেতরে সে কেমন একটা অদ্ভুত প্রশান্তি খুঁজছে। পিছনের গাড়িটা আদনান, আহিয়া, নীলা, শাহিনের। খুব বেশি দূরত্ব নেই, তারাও পিছনে আরেকটি গাড়ি আদিলের। বাকিরা জানে না আদিল ওদের পিছে আছে। আসলে ওরা বেরোনোর মুহূর্তে আদিল মূলত পিছু নিয়েছে। গাড়ি যখন জেভান ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালো, হঠাৎই তার চোখ পড়লো রাস্তার পাশে দাঁড়ানো একটা ভ্যান। কয়লায় আগুনে ভুট্টা পোড়ানো হচ্ছে। আগুনের লালচে আলোয় ভুট্টা ধোঁয়া ছড়াচ্ছে। সে পরিচিত গন্ধটা হয় ভেসে এসে নাকে লাগতে রিতার ভেতরে অদ্ভুত এক টান তৈরি হয়। সে হঠাৎ করে বলে উঠল, এখন গাড়ি থামান, গাড়ি থামান। হাত শাসাতে বেগ কষল। গাড়ি থামাতে এসে কপাল কুঁচছে উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে? খারাপ লাগছে? বাসে ফিরে যাব? রিতা মাথা নেড়ে বলল, তাহলে? আহাদের কণ্ঠে স্পষ্ট উৎকণ্ঠা। রিতা আঙ্গুল তুলে পাশের ভ্যানের দিকে দেখালো, আমি ভুট্টা পোড়া খাবো, এনে দিন। আহাদ এবার ভ্যানের দিকে তাকালো, মুখ শক্ত করে নিল। কর্কশ কণ্ঠে বলে, এসব আনহেলদি ছাইপাস, পোড়া খাবার খেতে হবে না, আমি তোমাকে অন্য কিছু দিচ্ছি। ইরিতার সঙ্গে সঙ্গে চোখ বড় করে বলল, আমার বেবিরা এটাই খাবে। আহাদ কপাল চেপে ধরলো। সে জানে এই মুহূর্তে নিষেধ করলেও কোনো লাভ হবে না। কিছুক্ষণ চুপ থেকে কঠোর স্বরে বলে, ঠিক আছে, এখানে চুপচাপ বসে থাকো, আমি চাপো আর নিয়ে আসবো। ওকে? রিতা মুখটা মুহূর্তে উজ্জ্বল হয়ে ওঠে, চোখ মুখ খুশিতে ঝিলিক দেয়। আহাত গাড়ি থেকে নেমে রাস্তা পার হতে লাগলো। তাদের গাড়ি থামতে দেখে পিছনে আরো দুটো গাড়ি থামলো। আদনান ও আহিয়াও নামলো। শুধু নীলা গাড়ির ভেতরে বসে রইলো। শাহিন একটু দ্বিধা নিয়ে জানালো, কাছ থেকে বলল, তুমি নামবে না? নীলার ভেতরে সংকোচ হলো। 6 মাসে তাদের সম্পর্ক দূরত্ব কমেনি, বরং দূরত্ব এবং অস্বস্তি জমে আছে অনেকটাই। সে নিচু স্বরে বলে, হ্যাঁ না, নামছি। শেষমেশ নীলাও নেমে এলো। শাহিন সামনে তাকাতেই কণ্ঠ উঁচু করে আহাদকে জিজ্ঞেস করলো, ভাই এখানে দাঁড়ালেন কেন? আহাদ ঘুরে ভুট্টার ভ্যানের দিকে ইশারা করলো। ঠিক সেই মুহূর্তে একটা বিশাল হলুদ ট্রাক নিয়ন্ত্রণহীনভাবে এলোপাথায় ছুটে এলো। কারো কথা কিছু বোঝার আগে বিকট এক শব্দ হলো। আহাদের গাড়িতে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে কয়েক হাত দূরে ছুঁড়ে ফেললো। 1 সেকেন্ডে, একটা মাত্র সেকেন্ড, হাত পাথরের মতো জমে রইল। তার চোখের সামনে পুরো দৃশ্যটা ঝাপসা হয়ে এলো। ট্রাকটা মুহূর্তেই দৃষ্টির আড়ালে চলে গেল। কিছু তারপরের দৃশ্যটা ছিল ভয়ঙ্কর। আগুন, আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে গাড়িটা গ্রাস করে নিল। ধোঁয়া আর আগুন আকাশের দিকে উঠতে লাগলো। বিস্ফোরণের শব্দে বাতাস কেঁপে উঠল। আহাদের বোধ ফিরল। সে পাগলের মতো ছুটে আগুনের দিকে। নো 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 নো, রিদি, রিদি। বুক চিরে এমন আর্তনাদ বেরিয়ে এলো। আগুনের শিখাগুলো যেন পৈশাচিক উচ্ছ্বাসে মেতে পড়েছে। মৃত্যু মৃত্যু নিজে যেন উল্লাস করছে। আদনান আর শাহিন দৌড়ে এসে নিজেকে পেছন থেকে ঝাপটে ধরল আহাদের। আমাকে ছাড়, ছাড় আমাকে। আহাদ ছটফট করে চিৎকার করছে, আমার রীতি পড়ে যাচ্ছে। শাহিন, ছাড়, ছাড়, রিদি, রিদি, না। নিচে হচ্ছে নোটস লেখিকার। পরবর্তী পর্ব হবে অন্তিম পর্ব। হ্যাপি রিডিং।